এদিকে বহিষ্কারের পথে হাঁটছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অবশেষে ক্ষমতা নিচ্ছে সেনাপ্রধান। হাসিনাকে ভয় পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও কোনো লাভ হচ্ছে না সরকারের, উল্টে কঠিন বিপদে পড়তে যাচ্ছেন বলে দাবি করেছে বিশ্লেষকরা। তাহলে কি সব ছাড়িয়ে আবারও ক্ষমতায় বসতে যাচ্ছেন শেখ হাসিনা? আবারও গোপন ফোন করে দেশে আসার আশ্বাস দিয়েছেন শেখ হাসিনা নেতাকর্মীদের। সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে। এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা, আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা। মোহাম্মদ ইউনূস সরকারের সঙ্গে সহযোগিতা না করতে বিশ্বের সেনাবাহিনীর প্রতি আহ্বান জানালেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রেপ্তার হতে যাচ্ছে স্যার হাসনা। তারা 40 কোটি টাকা আত্মসাৎ করছে এবং মিরপুরের মতো একটা এলাকার ভিতরে ঢাকা শহরে তারা একটা অফিস দিছে। সেই অফিসে কোটি কোটি টাকা নাকি লেনদেন হয়। আগামী মাস থেকে রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি। ক্ষমতার ভর কেন্দ্রে কে বা কারা? তাদের মধ্যে ক্ষমতা ভাগাভাগি চলছে। 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর যে 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে, তাদের মধ্যে এখনো পর্যন্ত একজন অবশিষ্ট রয়েছেন বিশেষ প্রয়োজনে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। দর্শক, শুরুতে রিকোয়েস্ট করে নিই, সেটা হলো অন্য দিনের তুলনায় আজকের সংবাদটি একটু ভিন্ন রকম, যা আপনাদের সবার দেখা উচিত। দর্শক, এবার ডক্টর ইউনূস সাহেব কঠিনভাবে ফেরাকলে পড়েছে। সেটা হলো কি, আপনারা জানেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়েছিল। তবে সেই রেড নোটিশ জারি করে কোনো লাভ আজ পর্যন্ত কেউ দেখাতে পারবে না যে শেখ হাসিনার একটা চুল পর্যন্ত কেউ ছিঁড়তে পেরেছে। আসলেই কিন্তু আপনারা কমেন্টে লিখবেন পারেনি। তো গতকাল আবারও দেখছিলাম, না গতকালের আগের দিন, যে শেখ হাসিনাকে আবারও ধরার জন্য ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছে। তো কোনো লাভ নেই, উল্টে শেখ হাসিনা ক্ষমতা আরও পেয়ে যাচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী ক্ষমতা কেড়ে নিচ্ছে ডক্টর ইউনূসের কাছ থেকে। তার পাশাপাশি শেখ হাসিনাকে ডক্টর ইউনূস সাহেব ভয় পাচ্ছে। অনেকেই বলতেছেন ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক লেভেলের খেলোয়াড়, তবে খেলোয়াড় বেশি দিন থাকে না, এমনই দাবি করা হচ্ছে। দর্শক, এই কথাগুলো আমার নয়, এই কথাগুলো একজন বিশ্লেষকের। তো দর্শক, কথা নয়, শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসার ঘোষণা দিয়েছে, সেটা আমরা দেখব। তার আগে চলুন আমরা দেখে আসি এ বিষয়ে কয়েকটা প্রতিবেদন, যে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতা থেকে নামাতে কে কে রাজি হচ্ছে এবং কে কে ইতিমধ্যে কাজ শুরু করেছে। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত দেখে আসি। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না। বাংলাদেশের থেকে চলে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশে ফেরা কেবল এখন সময়ের অপেক্ষা। আন্তর্জাতিক মহল থেকে যে চাপ সৃষ্টি করা হয়েছে তার একটা প্রমাণ আজকে বেরিয়ে গেছে বাংলাদেশেরই কাগজে, আমাদের কোনো কাগজে নয়, বাংলাদেশের কাগজে। সেখানে থেকে তারা যে রিপোর্টটা করেছে, সেই রিপোর্ট থেকে পরিষ্কার যে বাংলাদেশ সেনাবাহিনীর সামনে এখন দুটো রাস্তা খোলা আছে। এক হচ্ছে নিজেরা মার্শাল ল জারি করা, আর না হলে পরে কূটনৈতিক সমস্যা সমাধানের মাধ্যমে শেখ হাসিনাকে তার জায়গায় পুনর্বহাল করা। কারণ শেখ হাসিনা যখন চলে আসেন তখন কিন্তু কোনো পদত্যাগপত্র দিয়ে আসেননি। রাষ্ট্রপতিও স্বীকার করেছেন, ডক্টর শাহাবুদ্দিন সাহেব তিনিও স্বীকার করেছেন যে শেখ হাসিনা তিনি কোনো পদত্যাগপত্র দিয়ে যাননি এবং তার কাছে এমন কোনো দালিলিক প্রমাণ এখনো পর্যন্ত নেই। উনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন। লিখেছে কালের কণ্ঠ, আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ফিরছেন হাসিনা। পরিষ্কার লিখে দিয়েছেন, ফিরছেন হাসিনা। আজ 22শে ডিসেম্বর আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি এসেছে, যা বাংলাদেশের শান্তি মিশনে অংশগ্রহণ নিয়ে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয় যে যদি বাংলাদেশ 30 দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অবৈধ সরকার উৎখাতের পদক্ষেপ না নেয়, তাহলে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। মানে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারে। সেই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে অংশগ্রহণ থেকে চিরতরে বাদ দেওয়া হবে। আর শান্তি বাহিনী যদি চাকরিটা চলে যায় তাহলে একেবারে মধুভাণ্ডটি একেবারে চলে যাবে। এই ঘোষণার পর সেনাবাহিনীর মধ্যে একটি অস্থিরতার সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী কি করবে, বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে, এই মুহূর্তে দেশের রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, বিশেষত সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে। সেনাবাহিনীর পদক্ষেপ মার্শাল ল নাকি কূটনীতি, এই মুহূর্তে সেনাবাহিনীর মধ্যে বিশাল এক অস্থিরতা দেখা যাচ্ছে। তারা কি করবে, দেশের পরিস্থিতি যদি আরো বেগতিক হয় তাহলে সেনাবাহিনী কি মার্শাল ল বা সামরিক শাসন জারি করবে, নাকি সেনাবাহিনী কূটনীতির মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে সক্রিয় ভূমিকা নেবে? প্রশ্ন উঠছে সেনাবাহিনীর মধ্যে এই সংকটের সমাধান কিভাবে হবে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি একটি নতুন রাজনৈতিক সংকটের দিকে যাচ্ছে, যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে, নাকি আন্তর্জাতিক চাপ এবং সেনাবাহিনীর দৃঢ়তার কারণে দেশের রাজনৈতিক পরিস্থিতি শিগগিরই স্থিতিশীল হবে? আজ ডিসেম্বর 22 তারিখ,
আন্তর্জাতিক আদালত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট একটি চিঠি আসে। চিঠিতে বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি মিশনে যাওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি এবং জারি করে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে হইচই শুরু হয়েছে। কি করবে এখন সেনাবাহিনী? মার্শাল লয়ের পথে বাংলাদেশ, নাকি সেনা কুয়ের মাধ্যমে শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় ফিরিয়ে আনবে সেনাবাহিনী? এদিকে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত হয়েছে। তার বক্তব্য কঠোর হয়ে যাচ্ছে। নেতাকর্মীদের বিপ্লবের প্রস্তুতি নিতে বলেছেন তিনি। অর্থাৎ খেলা শুরু হয়ে গেল। বাংলাদেশে এখন চূড়ান্ত অস্থিরতা। বাংলাদেশে যে আভ্যন্তরীণ এখন জরুরি সরকার রয়েছে, উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে, তারা এখন ছেড়ে দেমা কেতেবাচি অবস্থা। তারা ভাবছে এখন এই সমস্যা থেকে কি করে মুক্তি পাবো। শেখ হাসিনা যদি ফিরে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে বসে, এই যে উপদেষ্টা যারা আছেন তাদের তো পিঠের চামড়া থাকবে না, সব করা পিঠের চামড়া হয়ে যাবে। ডক্টর ইউনূস, তার যে কি হবে, তিনি এখন কোন দেশে আশ্রয় দেবেন, সে ব্যাপারে আশ্রয় পাবেন কিনা সে নিয়েও কিন্তু গুরুতর সন্দেহ আছে। কারণ ভারত কি খেলছে সেখানে ডক্টর ইউনূস তো বুঝতে পারছেন না। ডক্টর ইউনূস অনুধাবন করবেন যখন তিনি বিভিন্ন বিমানবন্দরে ইমিগ্রেশনের কাছে ঘোরাফেরা করবেন। কোন ইমিগ্রেশন তাকে যখন ঠাঁই দেবে না, তাকে বাধ্য হয়ে বাংলাদেশে ফিরে আসতে হবে, তখন তিনি একেবারে শেখ হাসিনার সামনে হাত জড়ো করে সামনাসামনি দাঁড়িয়ে থাকবেন। আগামী মাস থেকে রাজপথ দখলে রাখবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ উত্তর দক্ষিণের যৌথ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে সমবেত হয় নেতাকর্মী সমর্থকরা। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে এই বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আমরা সংগ্রাম শুরু করেছি। আমাদের এক দফা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো। আসছে 2025 সালকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে তৈরি হচ্ছে নতুন উত্তেজনা। আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে মহাসমাবেশের, যার মূল লক্ষ্য আগামী নির্বাচনে বিজয় সুনিশ্চিত করা। শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দলটি। রাজপথ আমাদের দখলে থাকবে, নির্বাচন পর্যন্ত আমাদের দখলে রাজপথ থাকবে। আগামী 21 জানুয়ারি অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের এই মহাসমাবেশ। এই সমাবেশে থাকবে দেশের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি। এই বাংলাদেশে আবার আমাদের প্রিয় নেত্রী, খেটে খাওয়া মানুষের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আবার আমরা সসম্মানে ফিরিয়ে আনবো। এদিকে দেশে ফিরবেন শেখ হাসিনা পুত্র সোয়াজি পদে জয়, অংশ নেবেন নির্বাচনে, এমনই এক তথ্য রয়টার্সকে জানিয়েছেন তিনি। শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র, নির্বাচন সম্ভব না। আমার জানার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো ছিল। আওয়ামী লীগ আসবে কিনা যায় না, কিন্তু শেখ হাসিনা আসুক এটা অবশ্যই চাই। হ্যাঁ, কারণ উনি মানুষের দুঃখটা বোঝে আর কি। সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের বর্তমান অবস্থা আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানান কমেন্টে। ডক্টর ইউনূসের যে সরকার আছেন তারা কি আসলে চান যে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে? আসলে চায় না। আজকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে সরকার কিভাবে জনগণকে বোকা বানাচ্ছে। তা আমি ভাবছি যে না, এটা হয়তো আওয়ামী লীগ বলার জন্য বলছে, কিন্তু পরে দেখেছি ভাই ঘটনা তো সত্য। আমরা কেন মনে করবো না যে সরকারের যারা এই মুহূর্তে দায়িত্বশীল আছেন আপনারা জনগণকে বোকা বানাচ্ছেন। গেল কয়েকদিন আগে থেকে আমরা জানি যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, ইন্টারপোলের কাছে নোটিশ পাঠানো হয়েছে শেখ হাসিনাকে ধরে বাংলাদেশে নিয়ে আসার জন্য, আন্তর্জাতিক পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। কিন্তু আজকে আপনি দেখেন এই ঘটনাটা কতটুকু মানে আমাদের যিনি একজন প্রধান দায়িত্বশীল ব্যক্তি আছেন তিনি কতটুকু উল্টাপাল্টা বক্তব্য দিয়েছেন। আপনার শেখ হাসিনাকে ধরতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করেছে। এই কথা কে বলেছিল? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব। তো আজকে দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানানোর আধা ঘন্টার মধ্যে তিনি তার বক্তব্য থেকে সরে এসেছেন। এর আগে আমরা শুনছিলাম পুলিশের পক্ষ থেকে যে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। এখন আমাদের প্রসিকিউটর কি বলছে দেখেন। চিফ প্রসিকিউটর প্রথমে কয়েকজন সাংবাদিকদের বলছিলেন যে ইন্টারপোলে অলরেডি একটা রেড নোটিশ জারি হয়ে গেছে। তখন এক সাংবাদিক জানতে চাইছে যে কবে জারি হয়েছে। তাজুল ইসলাম বলেন, যখন আমরা আবেদন করেছিলাম তারপরই ইমার্জেন্সি এটা জারি হয়ে আছে। এটা তো আসলে বাইরে বলার বিষয় না। তখন সাংবাদিকরা একটা চ্যালেঞ্জ শুরু দিয়েছে আওয়ামী লীগের ওই মেসেজটার মাধ্যমে যে এটা আপনারা যে ইন্টারপোলের এনসিবির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা কি এটা দেখছেন যে রেড অ্যালার্টটা জারি হয়েছে? তো প্রসিকিউটর বলছেন যে ফরমালি ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি তার মাধ্যমেই এটা অনেক আগে জারি হয়ে গেছে। এরপর ইন্টারপোলের এনসিপির ওয়েবসাইটে গিয়ে রেড অ্যালার্ট জারির তথ্যটা নিশ্চিত হতে চেয়েছিলেন আমাদের গণমাধ্যম কর্মীরা, কিন্তু ইন্টারপোল বা এনসিবির ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্যই নেই। এর মধ্যে রেড অ্যালার্ট জারি নিয়ে আবার প্রেস ব্রিফিং করে বলছেন কে? চিফ প্রসিকিউটর। তো তিনি বলছেন যে গত 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান আসামি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পুলিশ। বাংলাদেশ পুলিশের একটি শাখা এনসিবি নামে তারা ইন্টারপোলের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা বা ইন্টারপোল রিলেটেড যত অ্যাক্টিভিটিজ আছে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে সেটা মনিটর করেন, দেখভাল করেন এবং সেই ব্যাপারে তারা দায়িত্ব পালন করেন। গত 13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিস থেকে আমরা ফরমালি ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য এনসিবির যে স্বীকৃত ফর্ম আছে সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ এনসিবিকে পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব হচ্ছে এনসিবির। সুতরাং ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেটা বলার দায়িত্ব হচ্ছে এনসিবির। এখন বাস্তবিক অর্থে আমাদের পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়, আমরা এই খবরটা ক্লিয়ারলি বলতে পারতেছি না যেটা জারি হয়েছে কি না আপনার বা জারি হয় নাই। ইন্টারপোলের ওয়েবসাইটে এই রেড অ্যালার্ট জারির তথ্যটা অ্যাভেলেবেল আছে কিনা এটার আপডেট জানতে হলে পুলিশের সদর দপ্তরে যেতে হবে, ওইখান থেকে জানতে হবে। এখন আমরা দেখছি কি আওয়ামী লীগ চ্যালেঞ্জ দিয়েছে এই যে ইন্টারপোলের তথ্য নিয়ে সরকার কথা বলছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে, দেখাক এনসিবির কোথায় আছে এটা, মানে ইন্টারপোলের কোন ওয়েবসাইটে আছে? নাই। তো যদি নাই থাকে, আমরা এতদিন শুনলাম
তাকে ধরার জন্য আন্তর্জাতিকভাবে এটা একটা হচ্ছে, গণমাধ্যমে নিউজও আসলো ভারতকে ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ফেরত দিবেন কিনা। তো যতটুকু আমরা বুঝতে পারতেছি, পররাষ্ট্র দপ্তর থেকে কয়েকদিন আগে বলা হলো যে এখনো সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে কি ভারতের কাছে ফেরত চাইবে নাকি চাইবে না, এই বিষয়টাই কোনো আলোচনা নাই। তারা কি ভয় পাচ্ছেন? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ভাই, তিনি যেখানে আছেন ওইখানে ওনারা থাকতে দেন। শেখ হাসিনা বাংলাদেশে পা দিলে যে দৃশ্যপট ঘটবে, দুইটা দৃশ্যপট ঘটতে পারে। এক হচ্ছে, যখন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়েছিল তখন সবাই ভাবছিল যে বিএনপি একদম মাঠা লয়ে ফেলে, কিন্তু ওই দিন একটা কাকপক্ষীয় আওয়াজ করে নাই, সবাই খুব আশ্চর্য হয়েছে। তো শেখ হাসিনা বাংলাদেশে আসলে এরকম দুইটা একটা ঘটবে। এক হচ্ছে, পুরো বাংলাদেশে বর্তমান যে সরকার আছে সেই সরকার 24 ঘন্টার মধ্যে পড়ে যেতে পারে, প্রশাসনের মধ্যে আওয়ামী পন্থী যারা আছেন তারা অ্যাক্টিভ হতে পারেন, পুরো দেশে একটা ওলটপালট পরিস্থিতি তৈরি হতে পারে, বৈষম্য বিরোধীদের অবস্থান তো খারাপ হবেই, সংঘর্ষ হবে, শত শত মানুষ মারা যাবে। এটা হচ্ছে একটা দৃশ্যপট। আরেকটা দৃশ্যপট হচ্ছে, কিছুই হবে না, শেখ হাসিনা আসবেন, এয়ারপোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হবে, তারপর তাকে নিয়ে জেলে ঢুকাই দেওয়া হবে, আর্মি মাঠে আছে, বিজিবি নামবে, পুলিশ আছে, তারা মাঠ কন্ট্রোল করবে। বাট পারসেপশন বলছে প্রথম অংশটাই বেশি হওয়ার মানে আশঙ্কা, যে দেশে একটা রায়ট ক্রিয়েট হবে। সম্ভবত এই সকল জিনিসগুলোকে মাথায় রেখেই জনগণকে সান্ত্বনা দেওয়ার জন্য হোক, অন্যদেরকে বলার জন্য বলা হোক, এই ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে ধরার জন্য যে রেড অ্যালার্ট জারির কথা বলা হয়েছে, এটা বাস্তবিক অর্থে এটাই, এর বাহিরে সম্ভবত আর কিছু না। কারণ আমাদের চিফ প্রসিকিউটর তিনি জানেন না তো আসলে কতটুকু সমন্বয়হীনতা আছে। আপনার কি মনে হয় যে বর্তমান ইউনুস সরকার তিনি চাইবেন যে তার শাসনামলে শেখ হাসিনা বাংলাদেশে আসুক, তিনি শেখ হাসিনার হাতে হাত করা পড়াবেন, অথবা তাকে গ্রেপ্তার করার মতো এত বড় দুঃসাহস দেখাবেন? সরকারের এই সাহস আছে নাকি আসলে আছে যে আমরা করতে পারি, দেখাই দিবে, এরকম বলে কিন্তু যে শেখ হাসিনা দেশে এসে তার ফাঁসি হবে, সার্জিস্ট এরকম বলে? এটা কি কতটুকু পসিবল? দেখা যাক আসলে। তবে আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন, বক্তব্য দেওয়ার আগে ভালোভাবে ভেবেচিন্তে দিতে হবে। ক্ষমতার ভরকেন্দ্রে কে বা কারা, তাদের মধ্যে ক্ষমতার ভাগাভাগি চলছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর যে 626 জনকে সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়েছে, তাদের মধ্যে এখনো পর্যন্ত একজন অবশিষ্ট রয়েছেন বিশেষ প্রয়োজনে। কে সেই ব্যক্তি? মুয়াজ্জেমের সরকারের সময় যে 2008 সালের নির্বাচন, সেই নির্বাচনকে আমরা অনেকেই বলি আদর্শের মানদণ্ডে অনেক অপেক্ষাকৃত অনেক ভালো নির্বাচন, কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন, পর্দার আড়ালে এই নির্বাচনকে সামনে রেখে যে একটা গোপন সমঝোতা হয়েছিল, গোপন চুক্তি হয়েছিল, কি সেই চুক্তি? যেখানে খালেদা জিয়া নির্বাচনে যেতে চাচ্ছিলেন না, জামাত নেতা মুজাহিদি তিনি খালেদা জিয়াকে অনেক ভুলভাল বুঝিয়ে নির্বাচনে যেতে বাধ্য করেছেন, তারপর তাদের পরিণতি কি হয়েছিল? এরকম অনেক প্রশ্নের উত্তর উঠে এসেছে। আমি অন্তত মনে করি এই সময়ের একজন সৎ সাহসী এবং অনুসন্ধানী সাংবাদিক মতিউর রহমান চৌধুরী, মানব জীবন পত্রিকার প্রধান সম্পাদক, তার একটা লেখাতে, এবং এই লেখাটি শেষ পর্যন্ত কেউ না পড়া পর্যন্ত অনেকে বলতে পারেন যে তিনি পার্সিয়ালি লিখেছেন, নিশ্চয়ই না। এবং শেখ হাসিনা সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী হয়তো তার সঙ্গে একমত হবেন না। বিষয় হচ্ছে যে কোন কথা কার পক্ষে গেল কিংবা বিপক্ষে গেল, একজন সাংবাদিক সেই হিসেবে লেখেন না, তিনি লেখেন সমাজ এবং রাষ্ট্রের কল্যাণের কথা বিবেচনা নিয়ে। আমরা আলোচনার স্বার্থে তার লেখার অংশ বিশেষে একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। অসাধারণ লেখা এবং অনেক প্রশ্ন উত্তরের মধ্যে রয়েছে। তিনি এখানে লিখছেন যে 11 নায়কদের সঙ্গে সমঝোতা করে 2008 সালে নির্বাচনে জয়ী হন শেখ হাসিনা। খালেদা জিয়া কেন্দ্রিক না হলে হয়তো ইতিহাস অন্যরকম হতো, কিন্তু খালেদা জিয়া কোনো অবস্থাতেই ক্ষমতার সঙ্গে আপোষ করতে রাজি হননি। শেখ হাসিনা ছিলেন এখানে সুযোগ সন্ধানী। একদিকে ভারত, অন্যদিকে জরুরি জামানার শাসকদের সঙ্গে আপোষে যান বিনা শর্তে। কি সেই শর্ত ছিল? প্রধান বিরোধী দল বিএনপি যাতে চ্যালেঞ্জ ছুটতে না পারে, সেজন্য আগাগোড়াই শেখ হাসিনা সবসময় কর্তৃত্ববাদী মনোভাব প্রকাশ করেছেন তার শাসনামলে। ক্ষমতার কাছে তিনি নিজেকে আপোষহীন করে তোলেন, বিসর্জন দেন নীতি নৈতিকতার, বিচার ব্যবস্থাকে নিয়ে যান হাতের মুঠোয়। একদিন যে ক্ষমতা ছাড়তে হবে এই বিষয়টি তার অভিধানে ছিল না। কাছের পিছনে যে অন্য ইতিহাস লুকিয়ে থাকতে পারে সেটিও তিনি বেমালুম ভুলে যাওয়ার চেষ্টা করছিলেন। প্রতিশোধের আগুন জ্বলছিল তার ভিতরে, যে করেই হোক বাবার হত্যার বিচার করতে হবে। এই জন্য তিনি নিজের দলকে বলি দেন। এই যে নিজের দলকে বলি দেন, এই কথাটিকে কেউ আমরা অস্বীকার করতে পারবো? আওয়ামী লীগের নেতাকর্মীদের অসংখ্য যারা রয়েছেন তৃণমূল থেকে কেন্দ্র পর্যায়ে, তারাও কেউ অস্বীকার করতে পারবেন? নিশ্চয়ই না। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় এরকম অসংখ্য নেতাকর্মী আমার সামনে আলাপচারিতা বলেছেন কি করলেন এটা শেখ হাসিনা। তিনি যদি নিজে জেলেও যেতেন, সব ধরনের ঝুঁকি বিবেচনায় নেওয়ার পরও তিনি যদি দেশে থেকে যেতেন, অন্তত দলকে বাঁচাতে পারতেন, দলের লাখো কোটি নেতাকর্মীদের সাহসের জায়গাটা তিনি অন্তত ধরে রাখতে পারতেন। এভাবে সবাই মিলে পালিয়ে বেড়াতেন না। মতিউর রহমান চৌধুরী এখানে বলছেন যে শেখ হাসিনা তার শাসনামলের সময় একটা বিশেষ বাহিনী গড়ে তোলেন যারা যুদ্ধ করছিল ছায়ার সঙ্গে। পরিবার ছিল তার মুখ্য। অস্বীকার করতে পারবো কেউ এই কথাগুলো আমরা? চারদিকে মানুষ খুন হচ্ছে পরিকল্পিতভাবে, কিন্তু ভাব দেখাতেন যে তিনি কিছুই জানতেন না। তার অভিনয় ছিল নিখুঁত, নীরব সাক্ষী ছিল জনগণ। দেশ থেকে যে অগাধে অঢেল টাকা পয়সা পাচার হয়ে যাচ্ছে সেগুলো তিনি দেখেও না দেখার ভান করতেন। সবকিছু বাদ দিয়ে একটা এক্সাম্পল যদি এখানে তুলে ধরি, পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ যেভাবে মানুষ গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন, র্যাবের মহাপরিচালক থাকা অবস্থাতেই যে পরিমাণ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছিলেন, এগুলোকে শেখ হাসিনা জানতেন না? তার কনসেন্ট ছাড়া তাকে কি একের পর এক পুলিশের সর্বোচ্চ পদ পর্যন্ত তাকে প্রমোশন দিয়ে আসা হচ্ছিল? খুব সহজ প্রশ্ন এবং উত্তরটাও খুব মেলানো কঠিন কিছু নয়। বিএনপিকে এক ধরনের ঘোরের মধ্যে রেখে 2008 সালে নির্বাচনে কিভাবে গোপন চুক্তি করা হয়েছিল, কাদের সঙ্গে গোপন চুক্তি করা হয়েছিল, তাও এই লেখায় ফুটে উঠেছে। এবং একজন সামরিক গোয়েন্দা কর্মকর্তার রেফারেন্স দিয়ে তিনি বলছেন বিএনপির
ব্যর্থতার সুযোগে পর্দার আড়ালে শক্তির সঙ্গে সমঝোতায় যান শেখ হাসিনা। আর এই সমঝোতা করেন বিদেশে বসেই, সই করেন আসন ভাগাভাগির এক অলিখিত চুক্তিতে। 2008 নির্বাচনে নেপথ্যের কারিগররা নিজেদের বাঁচানোর জন্য তৃতীয় পক্ষের দুটিয়ারিতে রাজি হন এবং খালেদা জিয়া জানতে পেরে বিষয়গুলো তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চাচ্ছিলেন, কিন্তু জামায়াতের তৎকালীন সেক্রেটারি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি খালেদা জিয়াকে বুঝালেন, যারা আমরা তো নির্বাচনে জয়ী হতে যাচ্ছি, কেন নির্বাচনে আমরা যাব না। এবং একটা পর্যায়ে খালেদা জিয়া নির্বাচনে যেতে রাজি হন, তার মাসুল তাদের প্রত্যেককে দিতে হয়েছে, সে কথা এখানে উঠে এসেছে। সেনাদের পাতানোর ছকে পা দিয়েছিলেন মুজাহিদ এবং তারপরে যা হওয়ার তা ইতিহাস হয়ে আছে, সেই কথাটাই এখানে উঠে এসেছে। যুগে যুগে জামাত নেতারা এভাবেই নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন। খালেদা জিয়া একবার ক্ষমতার স্বাদ দিয়েছিলেন জামাতকে। হাসিনা বিশ্বাস করতেন ভারত আছে তাই দুনিয়ায় আর কাউকে পরোয়া করতে হবে না, অথচ পশ্চিমা শক্তি তার শাসন ক্ষমতার শুরুতে সমর্থন জুগিয়েছিল। ভারতও তাকে এমন ধারণা দিচ্ছিল যে তার কাছ থেকে কেউ ক্ষমতা ছিনিয়ে নিতে পারবে না। তবে ভারত এই পরামর্শ দিয়েছিল যে কোনো অবস্থাতেই যেন প্রকাশ্য না আসে কর্তৃত্ববাদী চরিত্র এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা করা যাবে না, তথাকথিত গণতন্ত্রের লেবাস গায়ে জড়িয়ে ধরে থাকতে হবে। হাসিনা তখন বাকশাল না করে অন্য কায়দায় ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে উদ্যোগী হন। খালেদাকে জেলে নেন এক সাজানো মামলায় এবং লন্ডনে কিভাবে সরকারি গোয়েন্দা কর্মকর্তারা তাকে পর্যায়ক্রমে নজরদারিতে রেখে আসছিলেন সে কথা এখানে তুলে আনা হয়েছে। এখানে আরো স্পর্শকাতর যে বিষয়টি উঠে এসেছে, বিরোধী রাজনৈতিক শক্তিকে দমন করতে গিয়ে একটি উগ্র ধর্মীয় শক্তির উত্থানকে সম্ভাব্য করে তোলেন। আমরা তো দেখেছি জঙ্গি নাটকের অনেক বিষয় এবং যেগুলো এখন প্রকাশ্যে আসছে, কিভাবে কল্যাণপুরে জঙ্গি নাটক সহ বিভিন্ন জায়গায় জঙ্গি নাটক সাজানো হয়েছে মানুষের দৃষ্টিকে অন্য জায়গায় সরিয়ে রাখতে, এবং সেটিকে পুঁজি করে বিএনপি জামায়াতের নেতাদেরকে কিভাবে তাদের উপর স্টিম রোলার চালানোর জন্য সব ধরনের পথ অবলম্বন করা হয়েছিল। এবং এইগুলো দেখে পশ্চিমা শক্তি বলল, হাই হাই, এটা তো আমরা দেখছি আফগানিস্তানি হাওয়া, জঙ্গিবাদ তো মাথাচাড়া দিয়ে উঠছে, তার জন্য অবশ্যই আওয়ামী লীগের প্রয়োজন। এমন একটা রব যাতে উঠে সেই ব্যবস্থায় শেখ হাসিনা করে যাচ্ছিলেন। এবং এখানে মতিউর রহমান চৌধুরী বলছেন, রাস্তাঘাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়, কলেজগুলোর দিকে তার নজর দিলেই আলামত দেখতে পাবেন। গণতন্ত্রহীন দেশে এমনটাই হয়ে থাকে। বিপ্লবের পর মিশর সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এমনটা দেখা গেছে। উদার গণতান্ত্রিক শক্তি এর কোনো ফায়দা নিতে পারেনি। বলা হচ্ছে 5 আগস্ট গণ অভ্যুত্থানের কথা, এবং 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে ক্ষমতায় না গিয়েও অনেকে দৃশ্যপটে রয়েছেন। আমরা তো জানি যে তারা ক্ষমতার আস্বাদ লাভ করছেন। এখানে জামাতের কথা স্পষ্টভাবে ইঙ্গিত করা হচ্ছে এবং মৌলবাদী শক্তির বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের আস্ফালন আমরা দেখতে পাচ্ছি। তাহলে ক্ষমতাটা আসলে কাদের হাতে? এবং এখানে বলা হচ্ছে যে এর পরিণতিতে কি হয়েছে, শেখ হাসিনাও নেই, বঙ্গবন্ধুও নেই। অস্বীকার করতে পারি আমরা বঙ্গবন্ধুকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলার যে অনবদ্য চেষ্টা চলছে, হয়তো সেটি কখনো সফল হবে না। কিন্তু 32 নম্বরে, ধানমন্ডি 32 নম্বরে যে বাতি জ্বালানোর কেউ নেই, এটা হচ্ছে চরম বাস্তবতা। শেখ হাসিনা কি করেছেন, কি করলেন? এখানে বলা হচ্ছে যে তাহলে সামনে আসলে কোন বাংলাদেশ অপেক্ষা করছে? ভালো কিছু যে না, তা দিবালোকের মতো স্পষ্ট, অবশ্যই স্পষ্ট, অবশ্যই ভয়ঙ্কর সেই দৃশ্যপট আমাদের সামনে যা আসতে যাচ্ছে। হাসিনা জেনে শুনে দেশকে এরকম বিপদের মুখে ঠেলে দিয়েছিলেন। এবং এখানে বলা হচ্ছে যে, আমি আরেকটি কথা বলে রাখি, তবে এখানে একটি বিষয় উল্লেখ করা হয়নি যে বিএনপি জামাত জোট সরকারের সময় যে জঙ্গিবাদ উত্থান ঘটেছিল শাহেখ আব্দুর রহমান কিংবা বাংলা ভাইদের, সেই প্রসঙ্গটি আসা উচিত ছিল। এটি মতিউর রহমান চৌধুরী ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করেছেন নাকি এখানে তিনি অপ্রাসঙ্গিক মনে করেছেন আমি জানি না। তবে জঙ্গিবাদ তো সত্যি সত্যিই সৃষ্টি হয়েছিল একটা সময়। এবং সর্বশেষ এসে বলা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতার ভাগাভাগি চলছে। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে জেনারেল ওয়াকারুজ্জামান। ক্ষমতার দুই কেন্দ্রের সঙ্গে কথা বলে বিক্রম মিসরি ভারসাম্যের কূটনীতি বজায় রাখার পরামর্শ দিয়ে গেছেন। এই যখন অবস্থা, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবৃন্দদের, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুবই সুন্দরভাবে আপনাদের বুঝিয়েছেন। দর্শক, এখন এই বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই জানাবেন। তবে আজকে আপনাদের সাথে একটু বোঝাপড়া আছে, সেটা হলো আপনারা কি চান, আপনাদের কাছে ছোট্ট একটা পরামর্শ, যে শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসুক, যে শেখ হাসিনা ছাড়া দেশ চলতেছে না, তেমনটি যদি মনে করে থাকেন তাহলে কমেন্টে এ লিখবেন, শুধুমাত্র এ লিখে আমাদের জানাবেন। আর যদি মনে করেন না ডক্টর ইউনূস সাহেব আরও কিছুদিন দেশ চালাক, তাহলে কমেন্টে বি লিখবেন। অনেকেই কিবোর্ডে লেখার সময় পান না, সেই কারণে এই দুটো অক্ষর আপনাদের নির্ধারণ করে দিয়েছি, যার মাধ্যমে দেশের মানুষ বুঝতে পারবে জনগণ এখন কি চাচ্ছে। শেখ হাসিনার রাজনীতি ভালো ছিল না ডক্টর ইউনূসের দেশ চালানো ভালো, এটা একটু আপনারাই ডিসাইড করবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী আপডেট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে।